জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। রংপুরে 17 বছর পর জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রংপুর জেলা স্কুল মাঠে বেলা 3টায় শুরু হয় সমাবেশ। এতে উপস্থিত আছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ শীর্ষ নেতারা। কিছুক্ষণের মধ্যেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারা। সকাল থেকেই আশপাশের এলাকা থেকে দলে দলে সমাবেশ স্থলে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই সমাবেশ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। এ সমাবেশ থেকে রংপুর বিভাগের 33টি আসনের আগামী সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা দেবার কথা রয়েছে দলটির। যে কোনো মূল্যে ঠাকুরগাঁওয়ে সীমান্ত হত্যা বন্ধ করবে এনসিপি। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁয়ে এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও বলেন, এই দেশে উন্নয়নের ক্ষেত্রে আর কোনো বৈষম্য হবে না, এমনকি প্রান্তিক জেলা ঠাকুরগাঁও সমানভাবে উন্নয়নের ছোঁয়া পাবে। চতুর্থ দিনের কর্মসূচিতে বেলা 12টায় ঠাকুরগাঁও পৌঁছায় এনসিপি। এর আগে পঞ্চগড়ের আটোয়ারীতে দলটির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। বিকেলে দিনাজপুরে পথসভার মাধ্যমে রংপুর বিভাগের এই জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিত করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতার কারণে গণ অভ্যুত্থানের 1 বছর পরেও বেওয়ারিশ শহীদদের কোনো সুরাহা হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর জিয়ারতের পর গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। রিফাত বলেন, গণকবরের সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের ঊর্ধ্বতনদের কাছে জবাব চাইবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জুলাইয়ে গণহত্যার বিচার ধীর গতিতে চলছে বলে উল্লেখ করেন তিনি। মৌলিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। এরপর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে জুলাই শহীদ অটোচালক রনির পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বৈষম্য বিরোধীর সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন, তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেশার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পদ ছেড়ে চলে যায়, তখন সেই কাজের আর সীমিত হয়ে পড়ে, সেই কাজ আর আগায় না। এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে। আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নতুন বাজারের ঘটনা, কিংবা সারা বাংলাদেশ এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। বিএনপির নাম ভাঙিয়ে দলের কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নানা অভিযোগে 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বনানীতে হোটেল হামলায় জড়িত থাকায় যুবদল নেতা মনিরকেও বহিষ্কার করার কথা উল্লেখ করে রিজভী বলেন, দলের নামে যারা দুর্বৃত্তায়ন করছে তাদের ছাড় দেওয়া হবে না। সংবিধানের সংযোজন বিয়োজন হবে, তবে একেবারে এটিকে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি। বিরক্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত
কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু একটি নির্বাচন ছিল না, মূলে ছিল সবার জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। মুসলিম লীগের ন্যায় আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে কথা বলেন তিনি। বলেন, এনবিআরে আন্দোলন করা আমলারা দুর্নীতিগ্রস্ত, তার দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই বিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে। এখনও গুরুত্বপূর্ণ দপ্তরে আওয়ামী লীগের লোকেরা বহাল রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিতর্কিত নির্বাচন শুধুমাত্র সিইসি নুরুল হুদা কিংবা হাবিবুর আউয়ালি জড়িত নয়, বাকিদেরও বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, সংস্কার এবং বিচার একটা চলমান প্রক্রিয়া। যারা বলছেন দৃশ্যমান সংস্কারের আগে নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন। সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ। এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটির মধ্যে দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে সনাতন ধর্মের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকম কথা বলছে। কেউ পিআর পদ্ধতির কথা বলছে, আবার কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ সময় সনাতন ধর্মের লোকজনের যে কোনো প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশও দেন তিনি। বনানীতে একটি হোটেলে ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। এ নিয়ে বনানী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে, যদিও এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বনানীর ওই হোটেলটির সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন নারীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গেলেও তাদের ওপর হামলা হয়। এ ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। এমন পরিস্থিতিতে অভিযুক্ত মনির হোসেনের প্রাথমিক সদস্যপদ বাতিল সহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান অভিযুক্ত শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাত 10টার দিকে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, মূল আসামি শাহ পরান নারীকে মারধর ও বিভ্রস্ত করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন প্রধান আসামি। তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের জড়িত থাকার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। বাজারে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মৌসুমি সবজির দাম। অন্যদিকে চাল, ডাল, মশলা সহ অন্যান্য নিত্যপণ্যের দাম রয়েছে হাতের নাগালে। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সবজির পাশাপাশি দাম চড়া দেশি বিদেশি মাছেরও। রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়, কই 200 থেকে 220 টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় বেশ চড়া। অন্যদিকে মৌসুমি সবজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, চিচিঙ্গা 30 থেকে 40 টাকা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে।
বেশি 140 টাকা কেজি, আর সব সবজি 60-70 টাকার ভিতরে আছে। বর্ষাকাল কারণে 10 টাকা 20 টাকা বাড়ছে, এগুলা বর্ষার কারণেই আর কি। ঢেঁড়স গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে সেম দামই আছে। যেমন বেগুনটা ধরেন একটু দাম বেশি, গত সপ্তাহে 60-70 ছিল, এই সপ্তাহে হচ্ছে 100 টাকা 90 থেকে 100 টাকা কেজি। তারপর আপনার ঝিঙ্গা চিচিঙ্গা এগুলো 50 থেকে 60 টাকা কেজি, আগের দামই আছে। মাছের বাজার তো ডিলি হাফ ডাউন, ডিলি বাড়ে কমে, এখন 100 টাকা বেশ কমে থাকা, এখন 50 টাকা দাম বাইরে থাকা, এরকম থাকে। গেল এক মাস ধরে বাড়তি চালের দাম। গত এক মাসের ব্যবধানে চট্টগ্রামে পাইকারি বাজারে 50 কেজির বস্তায় 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বাড়তি থাকায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। সরবরাহ ঘাটতি না থাকলেও দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। একই পরিস্থিতি কুষ্টিয়ার খাজানগরেও। কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এদিকে খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। সপ্তাহের ব্যবধানে পটল, কাঁকরোল সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। গেল সপ্তাহে প্রতি কেজি বেগুন 60 টাকা বিক্রি হলেও আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এদিকে বরিশাল ও চাঁদপুরে কমেছে মাছের সরবরাহ, এতে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। রাজশাহীতেও চড়া মাংসের বাজার। কেজিতে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, আর সোনালী মুরগি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাত 2:30টার দিকে বাসটিকে ক্রেনের সাহায্যে খাদ থেকে তোলা হয়। এ সময় বাসের জানালায় ঝুলন্ত এক যুবকের মরদেহ এবং নিচে চাপা পড়ে থাকা আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। সকালে সাঁথিয়া উপজেলার পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন 3 জন। দুর্ঘটনায় নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বেনাপোল বন্দর থেকে 20টি বাংলাদেশি পাসপোর্ট সহ ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে পাসপোর্ট সহ বেচারাম প্রামাণিক নামে ট্রাক চালককে আটক করে বন্দরের নিরাপত্তা কর্মীরা। পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করছিল ট্রাক চালক। বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা জানায়, ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশিদের পাসপোর্ট পাঠানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা বন্দরের নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন ট্রাক চালক একটি ব্যাগ হাতে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে বের হওয়ার সময় তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে থেকে 20টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। আটক করে ট্রাক চালককে পাসপোর্ট সহ থানা পুলিশে সোপর্দ করা হবে। জব্দকৃত পাসপোর্ট যাদের নামে, তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য কোনো অপরাধী চক্র কিনা তা তদন্ত করছে পুলিশ। পাবনার সাঁথিয়ায় 4 ও 5 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে জেলার র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে শিশু দুটি রাস্তায় খেলা করছিল। এ সময় অভিযুক্ত রনি তাদের নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুরা অসুস্থ অবস্থায় বাড়ি গেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে গেল রাতে দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে সিয়াম ও সোহান আলী নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার চারল ইউনিয়নের ছোট লাহিরি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন সিয়াম ও সোহান। শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় বাড়িতে এসেছিলেন 2 ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে 2টি পরিবারে।
মানহীন কারিকুলামের জন্য গত বছর মাধ্যমিকে 25% শিক্ষার্থী ঝরে পড়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটা দাবিও পূরণ করেনি এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি তার। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রথম দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলে শিক্ষা থেকে বৈষম্য দূর হবে, বাড়বে শিক্ষার মান। কেবল উন্নয়ন দিয়ে দেশ চললে ফ্যাসিস্ট সরকারের পতন হতো না বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় ভেদরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতারা। সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে যুব সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। যোগ্য প্রার্থী নির্বাচিত করে দেশ পরিচালনায় যুব সমাজ বিশেষ ভূমিকা রাখতে পারে বলে জানান বক্তারা। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। পরিবার পরিজনে সমুদ্র জলের সৌন্দর্যে মুগ্ধ হতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে সৈকতে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আজ তো ছুটির দিন, কক্সবাজার পর্যটকদের ভিড় কেমন দেখছেন সেই সঙ্গে জানাবেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? সাজিদ, দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতেও আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে এবং কিছুক্ষণ আগে সূর্যের দেখা মিলেছে এবং আমরা দেখছি যে সকাল থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় কক্সবাজারে রয়েছে এবং সৈকত জুড়ে আসলে তারই প্রতিচ্ছবি আমরা দেখছি। এখনো বিপুল সংখ্যক মানুষ সৈকতে অবস্থান নিয়েছেন এবং অনেকে এখন ওই অবেলায়ও কিন্তু সমুদ্র স্নানে নেমেছেন। আমরা দিনভর এখানে যারা লাইফগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন তাদের দেখেছি পর্যটকরা যাতে সমুদ্রের গভীরে না নামেন সেটি নিশ্চিত করতে তারা কিন্তু বারবার পর্যটকদের সতর্ক করছিলেন এবং যেহেতু এখন পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, দিনভর আসলে ভারী বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এই মুহূর্তে কিছুটা রোদের দেখা মিলেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সৈকতের আকাশে রংধনু দেখা গিয়েছে এবং এটি বেশ উচ্ছ্বাসের সাথে পর্যটকরা এখানে উপভোগ করেছেন এই দৃশ্যটি এবং সৈকত জুড়ে আসলে বিপুল মানুষের পদচারণা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন লোকজন এসেছেন ভ্রমণের জন্য এবং এর পাশাপাশি এখানে স্থানীয় যারা রয়েছেন কক্সবাজারের বাসিন্দা তারাও কিন্তু কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আজকে ছুটির দিনে এখানে সময়টা কাটাতে এসেছেন এবং তারা এখানে সৈকত জুড়ে আসলে ঘুরে বেড়াচ্ছেন। এখানে পর্যটকের যে সমাগম বাড়ার কারণে এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এইসব প্রতিষ্ঠানে কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়ার কারণে তাদের বেচা কেন বেড়েছে এবং শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এখানে অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজারের যে মহেশখালী দ্বীপ রয়েছে, দ্বীপের আদিনাথ মন্দিরের টানে কিন্তু অনেকে সেই দ্বীপে ছুটে গিয়েছেন এবং এর পাশাপাশি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি, দরিয়ানগর, এইসব এলাকাগুলো কিংবা টেকনাফের যে 0 পয়েন্ট এলাকা আছে, এইসব স্থানে কিন্তু পর্যটকদের বিচরণ বেড়েছে এবং কক্সবাজার শহরের পার্শ্ববর্তী যে রামু উপজেলা রয়েছে সেখানে যে বৌদ্ধবিহারগুলো রয়েছে কিংবা কক্সবাজার শহরের বৌদ্ধবিহার এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার যে ডুলা যারা সাফারি পার্ক রয়েছে সেই সাফারি পার্কেও কিন্তু লোকজনের পদচারণা বেড়েছে এবং সেখানকার যেসব ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চাঙা হয়ে উঠেছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে 70 থেকে 70% বেশি কক্ষ কিন্তু এখানে আজকে পর্যন্ত বুকিং রয়েছে এবং পুরো আসলে ঈদ মৌসুমের পর থেকে মূলত পবিত্র ঈদুল আজহার পর থেকেই কক্সবাজারে পর্যটক সমাগম থাকছে এবং ছুটির দিনগুলোতে পর্যটক সমাগম অনেকটাই বাড়ছে এবং আজকেও সেই পরিস্থিতি আসলে
অব্যাহত ছিল এবং এই যে পর্যটকের বাড়তি চাপ, বাড়তি পর্যটকরা আসছেন, এটির কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীদের মাঝে স্বস্তি আছে। সাজিদ, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। প্রায় 17 বছর পর রংপুরে জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ চলছে আজ। রংপুর জেলা স্কুল মাঠ থেকে সমাবেশের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, আপনি সমাবেশ স্থলে রয়েছেন, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন। জেলার যে 33টা এই যে প্রার্থী তারা ছিলেন, এই কারণে ছিলেন সকাল থেকে তারা জনগণ উজ্জীবিত হয়েছে। আরেকটি জামায়াতের যে অন্যতম এরপরে আওয়ামী সরকার পতনের পর তিনি আজকের এই সমাবেশের অন্যতম প্রধান আকর্ষণ, যার বক্তব্য শুনবার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাকেও দলীয় প্রার্থী মুক্ত হয়েছেন আওয়ামী সরকার পতনের পর তিনি আজকের এই সমাবেশের অন্যতম প্রধান আকর্ষণ, যার বক্তব্য শুনবার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাকেও দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে রংপুর 2 আসন থেকে, অর্থাৎ বদরগঞ্জ এবং তারাগঞ্জ থেকে তিনি নির্বাচনে লড়বেন। এছাড়াও রংপুরের যে আর যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো থেকে দলীয় কর্মীরা সকাল থেকে অপেক্ষা করছিলেন, তারা 17 বছর পর প্রকাশ্যে দিবালোকে বড় কলেবরে এরকম সমাবেশে অবস্থান করার সুযোগ পাচ্ছেন, যার ফলে দলের নেতা কর্মীরা যেমন উজ্জীবিত, একই সঙ্গে কর্মীরা উচ্ছ্বসিত। বক্তৃতার মঞ্চ থেকে নির্বাচনের প্রস্তুতি আলোচনা করেছেন। বলা যায় না, এরপরে তিনি বক্তব্য করেছেন জুলাইয়ের নির্বাচনে দেশের মানুষ করেছেন, তারাও তাদের আমাদের বিরুদ্ধে অন্যতম এরপরে দলের দলীয় কর্মীর অবস্থান রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। এ পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগে কমপক্ষে 30 জনকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাক আফগান সীমান্তে খাইবার পখতুনখোয়া প্রদেশে হয় এই অভিযান। শুক্রবার এ তথ্য জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃসংযোগ বিভাগ ISPR। উত্তর ওয়াজিরিস্তানে গোলাগুলিতে নিহতরা প্রতিবেশী ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। একই এলাকায় বিস্ফোরক বোঝাই যান বিস্ফোরণে 13 পাকিস্তানি সেনা নিহতের এক সপ্তাহের মাথায় ঘটল অনুপ্রবেশকারীদের সাথে সীমান্তে সহিংসতার এই ঘটনা। 2012 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই অস্থির পাক আফগান সীমান্ত। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 63 জনে। এখনও নিখোঁজ 40 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হিমাচল জুড়ে 250 সড়কে বন্ধ যান চলাচল। অচল হয়ে পড়ে আছে 500-র বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার। ক্ষতিগ্রস্ত 250-র বেশি বাড়িঘর ও স্থাপনা, 14টি সেতু আর 700-র বেশি পানি প্রকল্প। 2 সপ্তাহে আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে 400 কোটি রুপি বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে বৈরী আবহাওয়ায় দেশজুড়ে ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। মহারাষ্ট্রের পুনেতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভয়াবহ দাবানলে তুরস্কে 2 জনের মৃত্যু হয়েছে। টানা 1 সপ্তাহ ধরে দাবানলের আগুনে জ্বলছে তুরস্কের বিভিন্ন অঞ্চল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা এবং দেশটির পশ্চিমা অঞ্চলে পুড়েছে প্রায় 200টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে ইজমির সহ বেশ কয়েকটি পর্যটন স্পট। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 50,000-এরও বেশি মানুষকে।
নিহতদের মধ্যে একজন আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান এবং 81 বছর বয়সী শয্যাশায়ী নিজ বাড়িতে আগুন লেগে মারা যান। শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের গতিবেগে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে দমকল কর্মীদের। আগুন লাগানোর পেছনে কুর্দি গোষ্ঠীর সঙ্গে জড়িত একটি দল। তুরস্কের 6টি শহরে অন্তত 10টি জায়গায় আগুন লাগানোর দায় স্বীকার করেছে তারা। বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন 101 জন ফিলিস্তিনি, যার মধ্যে অর্ধেকের বেশি মানুষ নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহের সময়। এদিকে সাময়িক বিরতি নয়, চিরস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চাইছে হামাস। 2-1 দিনের মধ্যেই মার্কিন প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এর মধ্যেই গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাজাবাসী নরক যন্ত্রণা ভোগ করছে, তাদের সুরক্ষিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই নেতার আলোচনায় গুরুত্ব পেতে পারে গাজায় যুদ্ধবিরতির ইস্যু। 1967 সালের যুদ্ধের পর থেকে 6 দশকে 10 লাখ ফিলিস্তিনিকে অপহরণ ও কারাবন্দী করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিনে গড়ে 47 জন ফিলিস্তিনিকে কারারুদ্ধ করেছে ইসরায়েলি দখলদাররা। প্রায় 7 মাস ধরে চলমান এই শোষণ প্রক্রিয়ায় মদতদাতা যুক্তরাষ্ট্র। নতুন এই গবেষণায় বলা হয়, ফিলিস্তিনে ইসরায়েলি অবরোধের মেরুদণ্ড এই অপহরণ কার্যক্রম। 2025 সালের মে পর্যন্ত ইসরায়েলি কারাগারগুলোতে বন্দী ফিলিস্তিনির সংখ্যা 10,000-এর বেশি। ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাত ও অস্ত্রবিরতির পর ইরানের বিরুদ্ধে প্রথম ধাপের নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানিকারকদের বিরুদ্ধে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। নিষিদ্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় আছেন ইরাকের এক ব্যবসায়ী এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এদের বিরুদ্ধে ইরাকের তেলের সাথে মিশিয়ে ইরানের তেল পাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের। এর আগে গেল 24 জুন ইরানের জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা শেষ পর্যন্ত রক্ষা করলেন না তিনি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া তার লক্ষ্য ত্যাগ করবে না এবং সংঘাতের মূল কারণগুলো নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপে এসব বিষয় উঠে আসে। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, রাশিয়ার পক্ষ থেকে সব বিরোধপূর্ণ বিষয়, মতভেদ এবং সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে। ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান সংকট কূটনৈতিকভাবে সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে ফোনালাপে ইরান ও ইউক্রেন নিয়ে আলোচনা হলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের ওপর জোর দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে বড় পরিসরে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। ডাচ গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য। বার্তা সংস্থা রয়টার্সকে নেদারল্যান্ডসের সামরিক গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলম্যান্স জানান, লুকিয়ে থাকা সেনাদের বের করে আনতে শ্বাসরোধী এক ধরনের রাসায়নিক ড্রোনের সাহায্যে ছিটিয়ে দেয় রাশিয়া। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ব্যবহৃত ক্লোরোফিসরিন নামের এই রাসায়নিক রাশিয়ার আগে আর কোনো দেশ ব্যবহার করেনি বলে দাবি করেন ডাচ প্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধে রাশিয়ার উপর চাপ বাড়াতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান তিনি। রাশিয়া প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। গেল বৃহস্পতিবার নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। এর মধ্য দিয়ে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ভালো সম্ভাবনা জেগেছে মস্কোর। এছাড়া নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং মাদক কারবারের মতো অপরাধ মোকাবিলায় কাবুলকে সমর্থন দিয়ে যাবে রাশিয়া।
10,000-এর বেশি জরুরি পরিষেবা কর্মীদের ধর্মঘটের কারণে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ফিলাডেলফিয়া শহরে বিভিন্ন অংশে জমেছে আবর্জনা স্তূপ। গেল 1 জুলাই থেকে নীল কলার শ্রমিক ইউনিয়ন আন্দোলন ও ধর্মঘট শুরু করে। এতে ব্যাহত হচ্ছে ফিলাডেলফিয়া শহর জুড়ে স্যানিটেশন সহ বিভিন্ন পরিষেবা। আবর্জনার স্তূপ জমেছে রাস্তার পাশের বেশ কিছু অংশে। ভালো মজুরি, সুবিধা, কাজের পরিবেশ, বেতনভুক্ত ছুটি এবং কর হার কমানোর দাবিতে আন্দোলন করে যাচ্ছে জরুরি পরিষেবার শ্রমিকরা। কয়েক দফার আলোচনার পরও সমাধান না আসায় তারা ধর্মঘটের ডাক দেয়। পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা বাদ দিয়ে আবর্জনা সংগ্রহকারী থেকে শুরু করে কেরানি ও নিরাপত্তা কর্মীরা এই আন্দোলনে যোগ দেয়। পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে তার নিজের মাসিক বেতন দ্বিগুণ বাড়িয়ে প্রায় 10,000 মার্কিন ডলার করেছেন। এর আগে তার প্রতি মাসে বেতন ছিল 4,500 মার্কিন ডলার। দেশটির অর্থমন্ত্রী জানান, প্রেসিডেন্টের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে লাতিন আমেরিকার অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের বেতনের সঙ্গে মিল রেখে। প্রেসিডেন্ট হিসেবে দিনা বলুয়ার্তের মেয়াদ আছে আর মাত্র 1 বছর। ঠিক এ সময়ে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন তিনি। এদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পেরুর জনগণ। 2022 সালে ক্ষমতায় আসার সময় থেকেই বলুয়ার্তের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। আর্থিক কেলেঙ্কারি সহ নানা অভিযোগে অন্তত 12টি ঘটনায় তদন্তের মুখোমুখি তিনি। সম্প্রতি তার জনপ্রিয়তা নেমেছে মাত্র 2%। Los sueldos de 12 presidentes y esta proyección de lo que sería una extensión de los cargos en el Poder Ejecutivo es que se ha hecho una comparación, un promedio ponderado, y el resultado de ello surge el valor que ha sido aprobado el día de hoy en un decreto supremo de 35.568 soles mensuales. এবার খেলার প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে 50 করেও সন্তুষ্ট নন ওপেনার তানজিদ হাসান তামিম। নিজের আউটকে ওই ম্যাচের টার্নিং পয়েন্ট মানেন তিনি। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে আরও ভালো পারফর্ম করতে চান জুনিয়র তামিম। আমার কাছে মনে হয় আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আমি আর শান্ত ভাই। তো এই দিক থেকে বলবো উই আর লিটল বিট অফ আনফর্চুনেট, কারণ রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে, ভালো একটা রান আউট করছে ওরা। তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট। যেটা হয়েছে আনএক্সপেক্টেড, আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর ঘটবে না। লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়াগো জোটার মৃত্যুতে শোকে আচ্ছন্ন গোটা ফুটবল দুনিয়া। দলের প্রি সিজন ক্যাম্পে যোগদানের উদ্দেশ্যে ভাইসহ স্পেন থেকে ইংল্যান্ডে ফেরার পরিকল্পনা ছিল তার। তবে মাঝ রাস্তায় গাড়ির টায়ার বিস্ফোরণে প্রাণ হারান জোটা। এ সময় গাড়িতে থাকা তার ভাই আন্দ্রে সিলভাও প্রাণ হারান। জোটার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্বের প্রায় সব ক্লাব এবং ফেডারেশন। ফিফা সভাপতি ইনফান্তিনো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও জানানো হয় শোকবার্তা। ক্লাব বিশ্বকাপে নিজ নিজ দলের অনুশীলনের আগে 1 মিনিটের নীরবতা পালন করেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ। নীরবতা পালন করা হয়েছে নারীদের ইউরো ম্যাচের আগেও। এছাড়া জোটার সবশেষ ক্লাব লিভারপুলে চলছে শোকের আবহ। ভক্তরা ক্লাবের হোম ভেন্যু অ্যানফিল্ডে তার স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন। কদিন আগেই পর্তুগালের হয়ে নেশনস লিগ ও লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতেন জোটা। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।